শুনছেন থ্রিলারল্যান্ডের বিশেষ নিবেদন, রণদীপ নন্দীর কলমে প্রেমের গল্প হিয়ার মাঝে। গল্পে অগ্রসর হওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে রাখি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো বা এই প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে কি করছো? এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও। তাহলেই বিনামূল্যে প্রতি সপ্তাহে তোমরা আমাদের গল্প শুনে নিতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তাহলে চলো শুনতে থাকি আজকের বিশেষ গল্প, রণদীপ নন্দীর কলমে হিয়ার মাঝে। এই গল্পটা ভীষণ খুশির গল্প, আনন্দের গল্প। এই গল্প আমাদের আরও একবার প্রাণ ভরে হাসতে শেখাবে। বেহিসাবি জীবনের পরতে পরতে জমা হওয়া গুঁড়ো ধুলোর মতো কষ্টগুলোকে ঝেড়ে আমরা উঠে দাঁড়াবো, আবার উড়তে শিখব। খোলা আকাশের বুকে গোধূলির সোনালি আলো মেখে ডানা মেলতে শিখব। নরম রোদ্দুরে ভিজে যাবে আমাদের ঠোঁট, নাক, স্মৃতি। গল্পের শেষ লাইনটা হবে অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। কিন্তু গল্পটা শুরু করি কোথা থেকে বলুন দেখি? সেই বৃষ্টি ভেজা রাত থেকে, যখন দ্রিম দ্রিম মেঘের গর্জনের সঙ্গে সঙ্গত দিয়েছিল নিকষ কালো আকাশের বুকে আঁকা বাঁকা আলোর আলপনা। আমাদের ভীষণ চেনা শহরের বুকে পাহাড়ি নদীর মতো এঁকে বেঁকে বয়ে যাওয়া কোনো নাম না জানা অজানা গলির ফুটপাতে দাঁড়িয়ে মুখোমুখি ভিজেছিল দুজন। বৃষ্টির আশকারা তাদের চোখের জলের আগল ভেঙেছে। দুজনেরই ঠোঁট তীর তীর করে কাঁপছে। অনেক না বলা কথা জমা হচ্ছে কণ্ঠমণিতে। দুজনেই প্রাণপণে চাইছে এই মুহূর্তটা যেন আর না শেষ হয়। চাইছে সর্বগ্রাসী প্রলয় নামক এই পৃথিবী জুড়ে ভেঙে চুড়ে যাক সব কিছু। কিন্তু না, আমাদের গল্প সেই রাত্রে শুরু হবে না। শুরু হবে আরও বছর তিনেক পর। শীতের দুপুরে কলকাতার দক্ষিণ প্রান্তে অভিজাত এলাকায় একটা ছোট্ট কফি শপে মুখোমুখি বসে দুজন মানুষ, মাঝে ছোট্ট গোল টেবিলে রাখা 2 কাপ কফি আর একটা রেকর্ডিং ডিভাইস। কবিতা না, লিখি কম, তবে পড়তে ভালো লাগে খুব। আচ্ছা দাঁড়ান, একটা কবিতা শোনাই আপনাকে। প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহংকার দেয়। আমি মানুষ হিসাবে একটু লম্বা হয়ে উঠি। দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাই। সার্থক মানুষদের আরও চাই, মুখ আমার সহ্য হয় না। আমি পথের কুকুরকে বিস্কিট কিনে দিই, রিক্সাওয়ালাকে দিই সিগারেট। অন্ধ মানুষের সাদা লাঠি আমার পায়ের কাছে খসে পড়ে। আমার দুহাত ভর্তি অঢেল দয়া। আমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে মনে হয় খুব আপন। আমি বাড়ি থেকে বেরোই রোজ কাঁচা প্যান্ট শার্ট পরে। আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে আমি নিজেই আদর করি, খুব গোপনে। আমি একজন পরিচ্ছন্ন মানুষ। আমার সর্বাঙ্গে কোথাও একটুও ময়লা নেই। অহংকারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার মাথার পিছনে। আর কেউ দেখুক না দেখুক, আমি ঠিক টের পাই। অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়। কি দারুণ আপনার লেখা বুঝি? আপনি অশিক্ষিত না পাগলি? হোয়াট? কিছু না, ব্যর্থ প্রেম, সুনীল গাঙ্গুলি। বয়েজ কাট ঢেউ খেলানো চুলে আলগোছে আঙুল চালায় মেয়েটা। আরে কি হলো, রাগ করলেন নাকি? আপনার ইন্টারভিউ নিতে এসে প্রত্যেকটা রিপোর্টারকে আপনি বুঝি এভাবেই অপমান করেন? না, আপনি প্রথম। ঠিক করে হেসে সামনে রাখা কফির কাপের দিকে হাত বাড়ায় তমজিৎ। উষ্ণ কফিতে চুমুক দিয়েই ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আরে উঠে পড়ছেন যে? সবে তো ইন্টারভিউ শুরু হলো। না, ইটস ওকে, আমার আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। টেবিলের ওপর রাখা ভয়েস রেকর্ডারটা ব্যাগে ভরতে ভরতে শাহানা চৌধুরী বলে,
শহরের জনপ্রিয়তম মাসিক ট্যাবলয়েড কলকাতার করেসপন্ডেন্ট। আচ্ছা, সরি আসলে বাঙালি হয়ে যে সুনীল গাঙ্গুলির কবিতা পড়েনি। সেই অশিক্ষিত নয়তো পাগল, তাই তো? তা আপনি তাহলে কেন ইংরেজিতে বই লেখেন? বাংলা বই লিখলে বিকত না বলে? উত্তর না দিয়ে হাসতে থাকে তমজিৎ। শাহানা খড় চোখে সেদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কফি শপ থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। তমজিৎ হাসতে থাকে তখনও। কফি শপের কাঁচের দেওয়ালের উপরান্তে ফুটপাত দেখা যাচ্ছে। মেয়েটা হাত বাড়িয়ে একটা হলুদ ট্যাক্সি ধরল। এরপর ধীরে ধীরে সেটা রাস্তার বাঁকে মিলিয়ে যায়। তমজিৎ অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে সেদিকে। রাস্তার মোড়ে একজন লাল গ্যাস বেলুন বিক্রি করছে। লাল বেলুনের দল দূরের উজ্জ্বল সূর্যকে ঢেকে দিয়েছে। কবজি উল্টে ঘড়ির ডায়ালে চোখ রাখে সে। প্রায় 4টে বাজে। দুপুর গড়িয়ে বিকেল নামছে। এই সময়টা তার ভীষণ একা থাকতে ইচ্ছা করে। হঠাৎ চোখ যায় টেবিলের ওপরে। শাহানা তার কালো হেয়ার ব্যান্ডটা ফেলে রেখে গেছে টেবিলে। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে আসে সে। রাস্তার উল্টো দিকে একটা ছোট্ট বার। কোলাপসেবল গেট অর্ধেক খোলা। সরু সিমেন্টের সিঁড়ি উঠে গেছে দোতলায়। কাঁচের দরজা খুলে ঢুকতেই কড়া ঝাঁঝালো গন্ধটা ঝাপটা মারে নাকে। কোণের একটা ছোট্ট টেবিলে বসে পড়ে সে। অসময় প্রায় সব টেবিলই ফাঁকা। সন্ধ্যের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে টেবিলের পেছনে ওই সাদা দেওয়ালটায় মানুষের ছায়ারা ভিড় জমাবে। টুংটাং কাঁচের গ্লাসের ঠোকাঠুকির আওয়াজে নেশাতুর হবে ঘরের ওই নীল আলোটা। সোডার বোতল খোলার চাপা শব্দ গুঞ্জন তুলবে বাতাসে। তমজিৎ হাতের ইশারায় ওয়েটারকে ডেকে লার্জ ব্লেন্ডার স্প্রাইট অর্ডার করে। প্রথমে 1 পেগ, পরে একসঙ্গে আরও 2টো। ঘণ্টাখানেক পর বেশ কয়েক পেগ রঙিন জলের মাদকতার সঙ্গী করে সরু সিঁড়ি বেয়ে নেমে আসে তমজিৎ। ফুটপাত ধরে হাঁটতে থাকে একা। রাস্তার পাশে ছোট্ট ঠেলা গাড়ি, তাতে প্লাস্টিকের সানগ্লাস সাজানো থরে থরে। একটা বাচ্চা তার মায়ের কাছে বায়না করছে সেই সানগ্লাসের জন্য। হাতে ধরা সদ্য কেনা লাল বেলুন। হঠাৎ তমজিতের ইচ্ছে করে ওই রকম একটা গ্যাস বেলুন কিনতে। রাস্তার লোকে তাকাবে, তা তাকাক। ওই তো রাস্তার পাশে সেই বেলুনওয়ালা দাঁড়িয়ে ছোট্ট সবুজ গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফোলাচ্ছে। সে স্খলিত পায়ে এগিয়ে যায় বেলুনওয়ালার দিকে। সন্ধ্যের আধো অন্ধকার ফুটপাত ধরে হাঁটছে স্বনামধন্য লেখক তমজিৎ চক্রবর্তী। হাতে ধরা লাল গ্যাস বেলুন। ফুটপাতে বিভিন্ন ইংরেজি বইয়ের পাইরেটেড কপি সাজিয়ে বসেছে এক কিশোর। সব বই 100 টাকা। তমজিৎ থমকে দাঁড়ায়। তার নিজের লেখা বইও রয়েছে। কিশোরটা সামনে থরে থরে সাজানো বইয়ের মধ্যে থেকে তারই লেখা 2টো বই হাতে তুলে নিয়ে বাড়িয়ে দেয় সামনে। উৎসুক গলায় জিজ্ঞেস করে, নেবেন নাকি দাদা? দারুণ বই, কিন্তু হেব্বি বিক্রি। হেসে ফেলে তমজিৎ। মাথা ঝাঁকিয়ে এগিয়ে যায় সামনের দিকে। রাস্তার দুপাশে সব নিয়ন আলোগুলো জ্বলে উঠছে একসঙ্গে। ঝকঝকে বিজ্ঞাপনে ঢাকা পড়ে গেছে একটা গোটা শহর। মৃদু হাওয়া বইছে। সেই হাওয়া তমজিতের এক মাথা কোঁকড়ানো চুল ঘেঁটে দিয়ে যাচ্ছে। রাতের শিরশিরে ঠান্ডায় ভর করে এক রাশ মন খারাপি স্মৃতি আছড়ে পড়ে তার চোখে মুখে। চোখের সামনে হঠাৎ সব কিছু কেমন দুলে ওঠে। দৃষ্টি ঘষা কাঁচের মতো আবছা। বুকের মধ্যে নরম মাটিতে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তবু সে থামছে না। টলমলো পায়ে ফুটপাত ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। ওই দূরে ল্যাম্পপোস্টের নিচে কেউ কি দাঁড়িয়ে আছে? নীল সালোয়ার, সরু ফ্রেমের চশমা, ডান হাতে আলগোছে ধরা
বেগুনি ছাতা। আজ সহসা সহসা এসে থমকে যায় আমার বড় বেলা, তবু শহর জুড়ে মাথার ভিড়ে ফুটপাথে হাঁটি একলা। তমজিৎ ভেজা গলায় বলে, তুমি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে পারমিতা? আমার কি আসতে অনেকটা দেরি হয়ে গেল? কোনো উত্তর আসে না। ঘুম চোখে আলো গোছে, তুই খুঁজে দেখ চারপাশে, হাঁটু জলে ভেজা স্বপ্ন ঘুরে মরে ভালোবেসে। ঘুম চোখে আলো গোছে, তুই খুঁজে দেখ চারপাশে, হাঁটু জলে ভেজা স্বপ্ন ঘুরে মরে ভালোবেসে। বোকা দুঃখ ছেঁড়া হাসি, ভেজা অ্যাসফল্ট ভালোবাসি, হোক বৃষ্টি অনা সৃষ্টি, চোখ বুঝলে কাছে আসি, চোখ বুঝলে কাছে আসি। চেনা রাজপথ ধুয়ে মুছে যাক, সব স্বপ্ন ভেঙে চড়ে যাক, গোল চশমা হোক ঝাপসা, এই গানটা তোর কাছেই থাক। চেনা রাজপথ ধুয়ে মুছে যাক, সব স্বপ্ন ভেঙে চড়ে যাক, গোল চশমা হোক ঝাপসা, এই গানটা তোর কাছেই থাক। হ্যালো, এত রাতে ফোন করার জন্য সরি। আমি শাহানা, চিনতে পারছেন? ওই সেদিন শাহানা? ও হ্যাঁ, রাজ্যপালিত হয়েছিলেন তো, মনে আছে। বলুন বলুন। ফুঁসে উঠতে গিয়েও নিজেকে সামলে নেয় শাহানা। গলাটা যতটা সম্ভব নিরুত্তাপ রেখে বলে, আসলে ইন্টারভিউটা ওটা কন্টিনিউ করা গেলে ভালো হতো আর কি। বুঝলাম। কি? বসের ধ্যাতানি, তাই তো? উত্তর দেয় না শাহানা। লোকটা ভুল বলেনি। রাবণ ওরফে রাতুল বণিক, মানে ওদের এডিটর ইন চিফ, স্পষ্ট বলে দিয়েছে, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যেভাবেই হোক ইন্টারভিউটা নামাবে, না হলে নেক্সট উইক থেকে সোজা জেলার ডেস্কে বসবে। তমজিৎ চক্রবর্তীর লাস্ট বইটা ক্রসওয়ার্ডে নমিনেশন পেয়েছে, আর তুমি কি না? আচ্ছা, বলছিলাম যে ইন্টারভিউটা কি সামনাসামনি হতে হবে নাকি ফোনেই চলবে? ছবিটা তো আগের দিনই তুলে নিলেন। না না, ফোনেই ঠিক আছে। আপনি যখন ফ্রি থাকবেন বলবেন, আমি কল করে নেব। আরে এখনই বলুন না, আমি ফ্রি আছি। আচ্ছা বেশ, শুরু করছি আপনার সব থেকে চর্চিত বই দ্য ড্রিমস আই লেফট বিহাইন্ড দিয়ে। গল্পের কথক কি আপনি নিচে, মানে আপনার জীবনের গল্প নিয়ে কি? ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট? মানে দিনের শেষে তো গল্পটাই আসল, তাই না? গল্পটা যতক্ষণ আমার ল্যাপটপের ওয়ার্ড ফাইলে বন্দি ছিল ততক্ষণই গল্পটা আমার ছিল। তারপর যখনই সেটা দুই মলাটের মাঝে ছাপা হয়ে আপনার হাতে গেল, আপনি সারা দিনের ক্লান্তি ভুলতে ঘরের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে কাহিনীতে ডুব দিলেন, পারমিতার প্রেমে পড়লেন, কথকের কষ্টে দুফোঁটা অশ্রু খরচা করলেন, অমনি গল্পটার আমার রইল না। গল্পটা তখন আপনার। দ্য ড্রিমস আই লেফট বিহাইন্ড তাই সেই হাজার হাজার মানুষের জীবনের গল্প। আপনি পড়েছিলেন পারমিতার প্রেমে? প্রশ্নটা করেই সামান্য থমকে যায় শাহানা। এই প্রশ্নটা ডায়েরিতে ছিল না, কিছুটা রিফ্লেক্সে করে ফেলেছে। তারপরই মনে হলো ইটস টু পার্সোনাল। তমজিৎ কিন্তু রাগলো না, সামান্য হেসে বলল, আমরা সবাই জীবনে কখনো না কখনো পারমিতাদের প্রেমে পড়ি। জীবনের কোনো একটা পর্যায়ে আমরা এমন কাউকে প্রাণপণে চাই যাকে ধরে রাখা সম্ভব নয়। এমন নয় যে আমরা সেই টানের পরিণতি জানি না, আমরা জানি যে সে আমার থাকবে না মোটেই। আবার যে আমার হবে কোনো দিন, এমন সম্ভাবনাও ক্ষীণ, তাও ছুটে যায় সেদিকে।
যেমন করে পোকারা ছুটে যায় আগুন লক্ষ্য করে, সেরকম কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই। ধাক্কা খেতে খেতে আমাদের মন রক্তাক্ত হয়ে যায়। তাও আমরা থামি না, কারণ সেই সময় আমাদের কাছে থামাটা কোনো অপশানই নয়। তারপর আমাদের সবার জীবনে একদিন হঠাৎ সেই রাত আসে, যে রাতে এক ঝটকায় সব কিছু থেমে যায়, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় নিমেষে। আমরা বুঝতে পারি যে পারমিতা আসলে কোনোদিন আমাদের ছিলই না, তার জন্মই হয়েছিল আমাদের থেকে কয়েক আলোকবর্ষ দূরে। আমরা সব জেনে বুঝেও নিছক মরিচিকার লোভে ছুটে এসেছি এতদিন। এতদূর বলে চুপ করে যায় তমজিৎ। আচ্ছা, তারপর মানে পারমিতার কি হয়? সে উত্তর তো আপনার বইয়ে নেই। পারমিতা কি অন্য কারোর হয়ে যায়? শাহানার স্বরে অস্থিরতা স্পষ্ট। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে তমজিৎ। শাহানা ফোনের এ প্রান্তে ঘন নিঃশ্বাস শুনতে পায়। রাত গভীর হয়েছে। বারান্দার দেওয়াল ঘড়ি টিক টিক আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে চারিদিক। সেই নিস্তব্ধতা ভেঙে তমজিৎ হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা, আপনি কি এখন আকাশ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো এখন ব্যালকনিতে। এখান থেকে অনেকটা আকাশ দেখা যায়। বলুন তো, আকাশটা আপনার থেকে ঠিক কতটা দূরে? মানে অনেক দূরে। এভাবে মাপা যায় নাকি? আপনার ব্যালকনির ঠিক বাইরে হাত বাড়ান, বাড়িয়েছেন? এবার কল্পনা করুন, আমাদের এই পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরের কোনো এক অজানা গ্রহ থেকে আপনি এভাবেই মাথা তুলে আকাশটাকে দেখছেন। আপনার চোখে পৃথিবী এখন দূরের আকাশের জলজলে নক্ষত্রের ভিড়ে হারিয়ে গেছে। আপনি একটু আগেই যে শূন্যতাটাকে স্পর্শ করে এলেন, এখন সেটাই আপনার কাছে আকাশের একটা অংশ। আমরা সবাই রোজ আকাশ ছুঁয়ে যাই, শুধু উপলব্ধি করতে পারি না। ঠিক তেমনি পারমিতাকে কেউ পায় না। আমার পারমিতাকে যে পেয়েছে সে হয়তো আজ অন্য কোনো পারমিতাকে ছুঁতে ছুটে চলেছে। শাহানা উত্তর দেয় না, নিঃশব্দে হাসে। দূরে মেঘের আড়ালে ভাঙা চাঁদ মুখ লুকাচ্ছে। ব্যালকনির গ্রিলের শাসন উপেক্ষা করে চাঁদের আলো সরু বর্ষার মতো বিদ্ধ করছে তার গমরঙা গাল, নরম ঠোঁট, ঈষৎ ফোলা নাক। এলোমেলো হাওয়া ঘেঁটে দিচ্ছে তার ঢেউ খেলানো ছোট্ট চুল। চোখের কোণে ঝিলিক দিয়ে ওঠে মুক্তোর মতো এক কুচি অশ্রুদানা। গলায় জমা হওয়া আর্দ্রতা সামলে নিয়ে সে বলে, আচ্ছা, রাত হলো, বাকিটা কাল কন্টিনিউ করি, অবশ্য যদি আপনি ব্যস্ত না থাকেন। না, ব্যস্ত নেই, কাল কথা হচ্ছে তাহলে। শুভরাত্রি। তমজিৎ ফোনটা পাশে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। খাটের পাশে ছোট্ট টেবিলের ড্রয়ার টেনে একটা সিগারেট বের করে সেটাকে ঠোঁটের কোণে রাখে। তারপর সন্তর্পণে দুহাত ঢেকে তাতে আগুন জ্বালায়। এক রাশ ধোঁয়ার বলয় মুহূর্তে ঘিরে ধরে তাকে। দূরে একটা রিভলভিং চেয়ারের ওপর রাখা তার লেখা বইটা, দ্য ড্রিমস আই লেফট বিহাইন্ড। সে হাত বাড়িয়ে সেটা তুলে নেয়। বইয়ের পৃষ্ঠার মাঝে ছোট্ট এক টুকরো কাগজ গোঁজা। সেটা বের করে সামনে রাখে কোলের ওপর। সাদা চিরকুটে সুন্দর হাতের লেখায় একটা কবিতার দুটো লাইন। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? নিচে লেখা একটা ফোন নাম্বার। চিরকুটের রং মলিন, নম্বরের শেষ দুটো সংখ্যার কালি বহুদিন আগেই জলে ভিজে অস্পষ্ট হয়ে গিয়েছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল না করলে চোখে পড়ে না। যদিও এই নাম্বার ডায়াল করতে তমজিতের চিরকুটের প্রয়োজন পড়ে না। বাইরে হঠাৎ বৃষ্টি নামল। কাঁচের বিশাল পাল্লায় কুচি কুচি জলের বিন্দু এসে আছড়ে পড়ছে। এক ঘেঁ ঝমঝম শব্দ। তমজিৎ কাঁপা কাঁপা হাতে নাম্বারটা ডায়াল করে। বেশ কিছুক্ষণ এক টানা যান্ত্রিক আওয়াজ করে বাজতে থাকে ফোনের উপরান্ত। তারপর একটা ঘুম জড়ানো কণ্ঠ
বলে ওঠে। হ্যালো। তমজিৎ উত্তর দেয় না, পাছে তার নিঃশ্বাসের শব্দ চিনে ফেলে সেই ঘুম জড়ানো গলা। তাই দ্রুত হাতে কলটা মিউট করে দেয়। ও প্রান্তের কণ্ঠস্বর কয়েকবার হ্যালো হ্যালো বলার পর কেটে দেয় ফোনটা। বিরক্ত করলাম? একদমই না। আপনার গলাটা আজ একটু অন্যরকম শোনাচ্ছে, তাই বললাম। অন্যরকম? একটু ভারী, একটু সিরিয়াস। মানে আগে কখনো আপনার সাথে কথা বলে এরকম মনে হয়নি কিন্তু। সঙ্গে। কি? সাথে নয়, বাংলায় সাথে বলে কোনো শব্দ নেই, ওটা সঙ্গে হবে। রেগে উঠতে গিয়েও নিঃশব্দে হেসে ফেলে শাহানা। তবে তার কণ্ঠস্বর আত্মসমর্পণ করে না। কড়া গলায় সে বলে, আপনার এই মানুষকে খোঁটা দেওয়ার স্বভাবটা কিন্তু মোটেও ভালো নয়। ঠিক ঠিক, খুব অন্যায়, শাস্তি হওয়া দরকার। এবারে আর নিজেকে সামলাতে পারে না শাহানা, হেসে ওঠে সশব্দে। এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ। কয়েক মুহূর্ত পর নীরবতা ভেঙে শাহানা বলে ওঠে, আচ্ছা, আপনি কিন্তু আমায় সেই প্রশ্নের উত্তরটা দিলেন না এখনো। কোন প্রশ্ন? ওই যে আপনার জীবনেও কোনো পারমিতা ছিল কিনা। ও, কি হবে জেনে? আপনার ট্যাবলয়েডে লিখবেন? ট্যাবলয়েডে সেই লেখা, সে তো এতক্ষণে এডিটরের ডেস্কে। ছিল, মানে আছে। পারমিতারা তো অতীত হয় না, মনেরই কোনো একটা কোণে চোট পাওয়া পুরনো ব্যথার মতো রয়ে যায়। আচ্ছা, কখনো ইচ্ছে হয় না তাকে আবার ফিরে পেতে? হ্যাঁ হয়। জানেন তো, আমি আমার সারাদিনের ব্যস্ততার মাঝেও একটা সময় আলাদা করে তার জন্য সরিয়ে রেখেছি। সেই সময়টুকু আমি শুধু তার কথা ভাবি, তাকে প্রাণপণে চাই, তার সঙ্গে কথা বলি। ওই সময়টুকু শুধু তার জন্যই বরাদ্দ। তাকে নিয়ে এমন কোনো ঘটনা নেই যা আপনার বইতে নেই? বইতে তো প্রায় কিছুই নেই। কথক ঠিক সেইটুকু কাহিনী শোনায় যেটুকু শ্রোতারা শুনতে চায়, কিন্তু কাহিনী কি ওইটুকুই? আমি শুনতে চাই সবটুকু। মাথার উপর আবছা নীল আলোটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তমজিৎ। উত্তর দেয় না। পারমিতার কথা উঠলেই একটা অদৃশ্য মন খারাপি মেঘের বলয়ে ঘিরে ধরে তাকে। বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা হয়, তবু তার মধ্যেই কোথাও যেন একটা অজানা ভালো লাগার চোরা স্রোত বয়ে যায়। এই দুঃখটুকুকে, চিনচিনে ব্যথাটাকে তার দুঃখ বিলাসী মন উপভোগ করে। বিছানা ছেড়ে উঠে 4 তলার ফ্ল্যাটের খোলা ব্যালকনিতে এসে দাঁড়ায় সে। একটা সিগারেট ধরায়। নিচে পিচ ঢালা রাস্তায় হলুদ স্ট্রিট লাইটের আলোয় একজন মাতাল বেহিসাবি এলোমেলো পায়ে এগিয়ে যাচ্ছে। তাকে তাড়া করছে একদল কুকুর। লোকটা মাঝে মাঝে পিছন ফিরে চিৎকার করে অশ্রাব্য গালিগালাজ করছে। সেসব এখান থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। তমজিৎ নিচু গলায় বলে, হ্যালো, আছেন? আছি। আচ্ছা, আপনার কোনো গল্প নেই? দেখুন, গল্প তো সবারই থাকে, কিন্তু সবাই তো আর তমজিৎ চক্রবর্তী হয় না, তাই সেগুলো হারিয়ে যায়। আমায় বলবেন? মানে ধরুন, আমি যদি লিখি আপনার গল্প? কি হবে লিখে? সে গল্প যদি আপনার মতো ইউনিক না হয়, যদি ছাপোষা আটপৌরে কোনো বোরিং গল্প হয়? আমাদের প্রত্যেকের গল্পই ছাপোষা, আটপৌরে। আবার প্রত্যেকের গল্পই অসাধারণ। ওই যে তখন বললাম, আমরা পুরো গল্পটা বলি না। রোজকার সাধারণ ঘটনার মধ্যে থেকে বেছে বেছে কিছু ঘটনা এমনভাবে আপনার সামনে সাজিয়ে দিই, আপনি সেটাকে অসাধারণ ভেবে ভুল করেন। তাও ঠিক, তবে আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলেন। কোন কথা যেন? ও হ্যাঁ, বলছি। সেদিন ছিল ভীষণ শীতের একটা দুপুর। আমাদের প্রথম দেখা হয়েছিল। না, প্রথম দেখা বা প্রেমে পড়ার গল্প শুনতে চাই না। প্রেমের সম্পর্ক দানা বেঁধে ওঠার সময় সেই অনুভূতির টানাপোড়েন, ওই থ্রিল,
সেসবই তো বরাবর আমরা জেনে আসি, বইয়ে পড়ি, সিনেমায় দেখি। আজ এমন কিছু একটা বলুন যা ওই বইয়ের পৃষ্ঠাগুলোর বাইরে। ওই যে তখন বললেন না, বইয়ের মোড়কের বাইরেও পারমিতার একটা আটপৌড়ে গল্প রয়েছে, শুরুর পরে আর শেষের আগের টুকরো টুকরো ঘটনা, সেইটা জানতে চাই। সামান্য হাসল তমজিৎ, কিছুক্ষণ থমকে রইল। বোধহয় স্মৃতির অতলে ঘেটে যাওয়া পুরনো দিনগুলো গুছিয়ে নিল সযত্নে। তারপর হঠাৎ বলতে শুরু করলো, তখন আমি কলেজ পাশ করে একদিকে চাকরির চেষ্টা করছি, অন্যদিকে একটা দাদার সুপারিশে খবরের কাগজে ফ্রিল্যান্স রিপোর্টিং করছি। আর্টিকেল প্রথম পৃষ্ঠায় গেলে 300, আর ভেতরের পাতায় কোনো এক কোণে ছোট্ট 2 কলামে অবহেলায় পড়ে থাকলে 60 কিংবা 80। আমার নিজের মোবাইলও নেই তখন। সকাল থেকে প্রেস ক্লাবে পড়ে থাকি, কোথাও নতুন কোনো স্টোরির খবর পেলে ছুটে যাই স্পটে, তারপর সেটা কভার করে ভাষা সামান্য অদল বদল করে 3-4টে আর্টিকেল নামিয়ে বিকেলবেলা আমাদের ওই পুরনো পাড়ার মহাদেব কাকার সাইবার ক্যাফে থেকে মেল করি পেপারগুলোয়। পরদিন খুব ভোরে উঠে ছুটে যাই স্টেশনে, কাগজগুলো উল্টে পাল্টে দেখি, কোথাও সেসব লেখা ছাপা হয়েছে দেখলে কাগজটা বাড়ি কিনে আনি। তারপর মাসের শেষে বগলে পুরনো খবরের কাগজ নিয়ে ওই অফিসে ধর্ণা দিই পয়সার জন্য। অবশ্য প্রায় দিনই কোনো কাগজেই খবর বেরোতো না, আর যেদিন সেটা হতো পারমিতা জানতো। ওদের বাড়িতে বাংলা ইংরেজি সমস্ত কাগজই নেওয়া হতো। পারমিতা তখন বিসিএসের জন্য পড়ছে, বা বলা ভালো ওর বাড়ি থেকে পড়ানো হচ্ছে। সে সকালে উঠে প্রতিটা কাগজের প্রত্যেকটা পৃষ্ঠায় তন্ন তন্ন করে খুঁজতো আমার নাম। যেদিন পেত না, সোজা চলে যেত মতিগঞ্জের ঘাটে। ও জানতো যে ঘাটের সব থেকে উঁচু পাথরটায় আমি বসে থাকব একা। সে আমার পাশে এসে বসতো। আমায় তখন ঘিরে রেখেছে এক বুক কষ্ট, ব্যর্থতার কষ্ট, হেরে যাওয়ার কষ্ট। দম বন্ধ লাগতো আমার, মনে হতো এই গোটা মফস্বল আমার দিকে আঙুল তুলে হাসছে। ইচ্ছে হতো নটরাজের মতো ভেঙে সব কিছু গুঁড়িয়ে দিই, তছনছ করে ফেলি এই পাথরটা, ওই দূরে গঙ্গার জলে ঝিলমিল তোরা নৌকাটা, নিজেকে, সব কিছু। বুঝতে পারতাম আমার হাতের আঙুলগুলো তিরতির করে কাঁপছে। একটা সর্বগ্রাসী ঝড় বুকের মধ্যে গোঁত্তা খেয়ে মাথা তুলছে। ঠিক তখনই আমার কাঁধে মাথা রাখতো পারমিতা। কি বলতো? কিচ্ছু না, একটা শব্দও না। আমরা চুপচাপ চেয়ে থাকতাম বহমান গঙ্গার দিকে। জানি না কেন আমার ভেতরের সব ঝড় নিমেষে থমকে যেত। তারপর আমি চোখ বুঝতাম, দূরে গঙ্গার জলের কুলকুল শব্দ শোনা যেত, আর আমার ভীষণ কাছে কাঁধ ঘেঁষে শ্বাস প্রশ্বাসের অস্পষ্ট শব্দ, যে আমার কলারে ফাঁক গলে বুকের কাছে অনুভব করতাম একটা ঘন নিঃশ্বাসের উষ্ণতা। আমায় কোনোদিন সে সান্ত্বনা দেয়নি, জানেন তো, কোনোদিন প্রবোধ দেওয়ার চেষ্টা করেনি আমায়। আমিও কখনো আশ্রয় খুঁজিনি তার কাছে। তার জীবনে অনেক না পাওয়া ছিল। শহরের সব থেকে ঐতিহ্যশালী বনেদি বাড়ির লেগেসি আর তা থেকে জন্ম নেওয়া এক্সপেকটেশনসের চাপে ক্ষতবিক্ষত ছিল সেও। দুজন হেরে যাওয়া, কষ্টে থাকা মানুষ বিশাল গঙ্গার পাড়ে পাশাপাশি বসে থাকতো চুপচাপ। একটু থেমে আরেকটা সিগারেট ধরায় তমজিৎ। তারপর ব্যালকনির রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সামান্য উদাস গলায় বলে, জানেন তো, মানুষের মাঝে মাঝে গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়ানো উচিত, কিংবা পাহাড়ের চূড়ায়। সামনে অক্লান্তভাবে বয়ে যাওয়া ওই জলরাশি বা নরককে স্পর্শ করে আসা অতল খাদ আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতটা ক্ষুদ্র, কতটা গুরুত্বহীন। আপনার ইগো, স্পর্ধা, কষ্ট, ব্যর্থতা সবকিছু নিমেষে ভীষণ ছোট হয়ে যাবে। আচ্ছা, কে ছেড়ে গেছিল, আপনি নাকি সে? সে, যদিও দূরত্বটা আমি তৈরি করে দিয়েছিলাম। ঠেলতে ঠেলতে তাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম খাদের কিনারায়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়, শেষ চেষ্টা করে একবার। কিন্তু খাদের ধারে দাঁড়িয়ে থাকার যে কি অসহায়তা, সে আপনি জানেন না সাহানা। কে বলল জানি না? গল্প কি শুধু আপনারই আছে? ঠিক কথা। আচ্ছা, আমার গল্প আজকের মতো মুলতবি থাক, আপনার গল্প শুনি এবার। কিন্তু আমি তো গল্প বলতে জানি না, কোথা থেকে শুরু করি? প্রথম থেকে, প্রথম দেখা।
আচ্ছা বেশ, প্রথম দেখা আজ থেকে বছর 6 আগে, ফেব্রুয়ারি মাসের এক দুপুরে। এখনো মনে আছে সেদিন ঝড় উঠেছিল খুব। শীতকালে অসময়ের বৃষ্টিতে ভিজলে জ্বর আসা কেউ ঠেকাতে পারবে না। সেই ভয়েই ব্যাগটা মাথার উপর তুলে পালাচ্ছিলাম কলেজে আমাদের ক্লাসরুমের দিকে। ঠিক তখনই প্রথমবার দেখেছিলাম দীপ্তকে। ছেলেটার কিন্তু একটু তাড়া ছিল না, ধীরে সুস্থে হেঁটে আসছিল আমাদের কলেজের পেছনের মাঠের রাস্তা ধরে। উড়ে আসা শুকনো পাতার টুকরোগুলো আটকে ছিল ওর কোঁকড়ানো চুলে। জোড়া ভুরু, মোটা ফ্রেমের চশমা, পাতলা ঠোঁটের উপর গোফের আভাস। তখন সবে কলেজে ভর্তি হয়েছি। চারিদিকে আগুন জ্বলছে, ফ্ল্যাগ, ব্যানার, স্লোগান। ডিপার্টমেন্টে পর্যাপ্ত প্রফেসর নেই, পার্ট টাইম লেকচারার হায়ার করে ক্লাস চলে আর কি। অর্ধেক দিন তাঁরাও আসেন না। প্রফেসর নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে কলেজ চত্বরের বাইরে। বিশ্বাস করবেন না, ওই শান্ত ধীর স্থির ছেলেটাই ওই বিশাল প্রতিবাদের মুখ। খুব কম কথা বলতো ছেলেটা। বোধহয় কিছু মানুষের মুখের তুলনায় শির দ্বারা বেশি কথা বলে। এদিকে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পার্টি, ইউনিয়ন এইসব যতটা সম্ভব এড়িয়ে চলি। আমার একটা ফিক্সড ফিউচার প্ল্যানিং আছে, তাতে রাজনৈতিক আদর্শবাদের কোনো জায়গা নেই। তবু কোথায় যেন একটা তীব্র আকর্ষণ অনুভব করেছিলাম সেদিন। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে এটা জেনেই বড় হয়েছি যে গুরুজনেরা ভুল হলেও তাদের চোখে চোখ রেখে বা তাদের সামনে গলা তুলে কথা বলতে নেই, তাতে নাকি তাদের অপমান হয়। আর সেই গুরুজন যদি শিক্ষক হন তবে তো কথাই নেই। তাই কলেজে পড়া কয়েকটা ছেলে মেয়ে এভাবে প্রতিবাদ করছে, কর্তৃপক্ষের চোখে চোখ রাখছে। আসলে দেখবেন, ছোটবেলা থেকে আমাদের যে শিক্ষাগুলো দেওয়া হয় না, সেগুলো ভীষণ সেলফ কন্ট্রাডিক্টরি। আমরা রাধাকৃষ্ণকে পুজো করি, সিনেমা দেখার সময় গরিব প্রসেনজিৎকে বড়লোক হাড় চামার মেয়ের বাপ মেনে নিলে আনন্দে হাততালি দিই, অথচ নিজের ছেলে মেয়ে প্রেম করলে তাকে উত্তম মধ্যম দিয়ে ঘরে বন্দি করে রাখি। যাই হোক, সরি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো প্রথম দিনই একটা মেয়ে এসে চাঁদা চাইলো ছাত্রদের পার্টি ফান্ডের জন্য। কলেজে প্রথম দিনে সে কি উৎপাত। আসলে আমি বেশ কিছুদিন পর থেকেই কলেজে আসা শুরু করেছিলাম। ভেবেছিলাম মেডিকেলটা হয়ে যাবে, এবার হলো না। কোচিং সেন্টারের পাশাপাশি কলেজেও ভর্তি হয়েছিলাম। এমনিতে কলেজে আসার ইচ্ছে আমার ছিল না, ওই কিছুটা বাড়ির চাপে পড়েই আসতে হচ্ছে। তার উপরে সেই এইসব ঝামেলা। সামনের মেয়েটা ক্লাস বয়কট করছে, সেও আবার আমাদের সঙ্গেই, মানে ফার্স্ট ইয়ারেই পড়তো। শুনেছি নাকি বিশাল বড় পরিবারের মেয়ে, বাবা কাকারা সবাই প্রফেসর, ডাক্তার। কোথায় পড়াশোনায় মন দেবে, জয়েন্ট ক্র্যাক করার দিকে মন দেবে তা না, কলেজে ঢুকে ইউনিয়নবাজি শুরু করে দিয়েছে। মাথাটা না জাস্ট গরম হয়ে গেল। মুখে গজগজ করতে করতে প্রায় বাধ্য হয়ে পার্সের চেনটা খুলছি। পেছন থেকে শান্ত গলায় কেউ বলে উঠল, পান্না চলে আয়, ওনার কাছ থেকে টাকা নিতে হবে না। আমরা এখানে জুলুম দেখিয়ে তোলাবাজি করতে আসিনি। হ্যাঁ, চলে আয়। তাকিয়ে দেখলাম করিডোরে দাঁড়িয়ে দীপ্ত। মেয়েটাও আর কথা না বাড়িয়ে আমায় পাশ কাটিয়ে চলে গেল। আমি এক হাতে পার্স আর অন্য হাতে টাকা নিয়ে অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে থাকলাম। তারপর তারপর আর কি, প্রথম দিনের তিক্ততা কাটিয়ে কেমন করে যেন আমি আর পান্না বন্ধু হয়ে গেলাম। সহজ সরল প্রাণবন্ত একটা মেয়ে, নিজের আদর্শকে আঁকড়ে ধরে বাঁচে। আমায় মাঝে মাঝে রাজনীতি বোঝাতে আসতো, আমি অজুহাতে এড়িয়ে যেতাম। মোহনবাবুর ক্লাস চলছে সেদিন। হঠাৎ পান্না চোখ টিপে কানে কানে বলল, শাহানা, আজ বিকেলে আমার সঙ্গে এক জায়গায় যাবি? দীপ্ত থাকবে। হঠাৎ বুকের মধ্যে কেমন ধক করে উঠল। নিজেকে একটু সামলে নিয়ে কড়া গলায় বললাম, তোদের এসব পার্টি, ইউনিয়ন এসবে আমার কিন্তু কোনো আগ্রহ নেই। আমায় একদম এসবে জড়াবি না। আর কোনোদিন যদি এসব কথা বলিস, আমার সঙ্গে তোর বন্ধুত্ব কিন্তু এখানেই শেষ। উফ বাপরে, রাখছিস কেন? আমি আর কি করছিলাম, এটা পার্টির কিচ্ছু না। মায়েরই বলছি, হলে আমার সঙ্গে বন্ধুত্ব রাখিস না। উফ বাবা। দীপ্তরা যে একটা এনজিওর সঙ্গে যুক্ত সেটা আমি জানতাম না। কলেজ শেষ করে রওনা দিলাম আমরা। দীপ্ত, অবজোদা এবং আরও দুজন ফাইনাল ইয়ারের ছাত্র। ফার্স্ট ইয়ার থেকে আমি আর পান্না ছাড়াও আরও 2-3 জন রয়েছে। আমরা পৌঁছালাম মুরারি পুকুরের ভেতরের দিকের একটা বস্তিতে। জানেন তো, এই আমার আপনার চেনা জানা কলকাতার ভেতরেও যে আরও একটা কলকাতা আছে, সেটা না আমি সেদিন ওদের সঙ্গে না গেলে জানতেই পারতাম না।
সরু নোংরা রাস্তার দুপাশে পরপর কয়েকটা অস্থায়ী দোকান। ছাদ বলতে শুধু একটা কালো ত্রিপল টাঙানো, বেড়ার দেওয়াল। একটা দোকানে সিঙারা তেলে ভাজা সাজিয়ে বসেছেন একজন বৃদ্ধা। তেলে ভাজার ঝুড়িতে মাছি ভনভনাচ্ছে। বৃদ্ধা এক হাতে তালপাতার হাত পাখা দিয়ে মাছি তাড়াচ্ছেন, আর অন্য হাতে ডান্ড ভাঙা চশমা চোখে ধরে রেখেছেন। পাশের একটা দোকানেই ছোট বড় কয়েকটা বয়ামে বিস্কুট সাজানো। পাশে স্টোভে চা ফুটছে। সেই চাওয়ালার পাশেই একটা ছেলে বসে কাঁদছে। বছর 5 হবে, খালি গা, সারা গায়ে কাদামাটি মাখা, নাকের জলে চোখের জলে এক হয়ে গেছে। দেখলাম এরা বাচ্চাদের জন্য বই, খাতা, স্লেট পেন্সিল এইসব এনেছে, সঙ্গে কিছু শুকনো খাবারও। আমাদের দেখে সবাই এগিয়ে এলো, ডেকে নিয়ে গিয়ে দোকানে বসালো যত্ন করে। মুড়ি, বিস্কিট, চা খেতে দিল। বুঝলাম এদের এখানে সবাই চেনে। চায়ের দোকানে বসার সঙ্গে সঙ্গেই কচি কাচারা ভিড় করে এলো। বই খাতার থেকে খাবারেই ওদের বেশি আগ্রহ। বগলে স্লেট আর হাতে বিস্কিট বা কেকের প্যাকেট নিয়ে দীপ্তর ঘাড়ে মাথায় চড়ে বসেছে। দীপ্ত হা হা করে হাসছে। সর্বদা গোমরা মুখ চুপচাপ ছেলেটা যে এইভাবে প্রাণ খুলে হাসতে পারে, সেদিন সেখানে না গেলে জানতেই পারতাম না। আমি চায়ের দোকানটায় বসে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম দীপ্তর দিকে। ঠিক কি মনে হচ্ছিল, মানে মনের মধ্যে ঠিক কি চলছিল তা না আমি আপনাকে এখন বলে বোঝাতেই পারবো না। বাচ্চাগুলো ছবি তুলতে যাচ্ছিলাম, পান্না বারণ করলো। ওদের এনজিওর কোনো কাজের নাকি ফটো তোলা হয় না। আসলে ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন হয় না তো, তাই যারা অনুদান দিচ্ছে তাদের কাছে নিজেদের স্বচ্ছ রাখারও প্রয়োজন নেই। পান্নার কথায় কাজটা যাতে মনের টানের থেকে বেশি জাঁকের টানে না হয়ে যায়, তাই এই নিয়ম। রাত গভীর হয়েছে। তমজিতের ঘরের দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ এখন আরও স্পষ্ট। দূরে কোথাও একটা রাতচড়া পাখি কর্কশ স্বরে ডাকছে। শাহানা ফোন রেখে দিয়েছে অনেকক্ষণ। ঘুম আসছে না কিছুতেই। মাথার মধ্যে মেয়েটার বলে চলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ওর কাহিনীটা আস্তে আস্তে একটা অদ্ভুত নেশার মতো গ্রাস করছে তমজিৎকে। এখন প্রতিদিন পশ্চিম আকাশে সোনালি লাল সূর্যটা যখন ধীরে ধীরে মুখ লুকায়, ঘষা কাঁচের মতো আবছা অন্ধকারে মিশে যায় শহরের রাস্তাঘাট, তমজিতের মনের মধ্যে আরেকজন মানুষ ঘুম ভেঙে উঠে বসে। সে অপেক্ষা করে রাতের অন্ধকার ঘন হয়ে আসার, একটা ফোন কলের। ফোনটা তুলে হ্যালো বলার সঙ্গে সঙ্গে তার সামনের সব কিছু কেমন ঝাপসা হয়ে যায়। স্মৃতির সরণি বেয়ে সে ছুটে চলে কোনো বর্ষার বিকেল অথবা কোনো শীতের সকালে। পারমিতার কথা বলে চলে সে। কোনো টান টান রোম্যান্টিক প্রেমের গল্প নয়, খুব সাধারণ আপাত গুরুত্বহীন কিছু ঘটনা। তাদের নন্দন চত্বরে একসঙ্গে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর গল্প, একটা এগরোল দুভাগে ভাগ করে খাওয়ার গল্প, সারা মাস টাকা জমিয়ে একদিন একাডেমিতে নাটক দেখতে যাওয়া বা ভূতের সিনেমা দেখতে গিয়ে পারমিতার তমজিতের কাঁধ খামচে ধরার গল্প। তমজিৎ বলেছে কিভাবে সে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টলের সামনে দাঁড়িয়ে পড়তো থতমত হয়ে, ভিতরে থরে থরে সাজানো বইগুলোর দিকে বুভুক্ষুর মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকত। কিভাবে পারমিতা কানের কাছে ফিস ফিস করে বলতো, একদিন ওই উপরের তাকটাই তোর লেখা বই থাকবে। একটা দীর্ঘশ্বাস ফেলে তমজিৎ শাহানাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আপনার কি মনে হয় এখন যখন পারমিতা তার কাছের মানুষটার সঙ্গে ক্রিসমাসের রাত্রে পার্ক স্ট্রিটের রাস্তা ধরে হাঁটে, অক্সফোর্ডের বুক স্টোরটা পেরোনোর সময় কি সে থমকে দাঁড়ায়? তার দৃষ্টি কি ওই মোটা কাঁচের ওপারে ওই তাকটায় আমার বই সাজানো আছে কিনা সেটা খোঁজে? হয়তো। তা কখনো ইচ্ছে হয়নি নিজে জিজ্ঞেস করতে? না, সে আর হওয়ার নয়। আমি তো তাকে মুক্তি দিয়েছি বহুদিন। সে কি মুক্তি চেয়েছিল? তা জানি না, কিন্তু না দিলে হয়তো সম্পর্কটা থেকে যেত, ভালোবাসা থাকতো না। আমি আমার ব্যর্থতার খাদে পড়ে যাচ্ছিলাম, সঙ্গে টেনে নিয়ে যাচ্ছিলাম আর একজন মানুষকে। বিশ্বাস করুন,
একটা সময় পারমিতার নিজের বলে আর কিচ্ছু ছিল না। আমার সাফল্য, আমার ব্যর্থতা, আমার লেখা, আমার স্ট্রাগল, এই ছিল ওর জীবন। কিন্তু পারমিতারা তো আর পরজীবী হয়ে বাঁচার জন্য জন্মায় না। আমার কোনো অধিকার নেই একটা মানুষের সত্তাকে তার থেকে কেড়ে নেওয়ার। একজন হেরে যাওয়া খিটখিটে মানুষের সঙ্গে প্রতিদিন কম্প্রোমাইজ করে বেঁচে থাকার জন্য তো তাকে আমি ভালোবাসিনি। একটা সময় আমার সামনে খুব স্পষ্ট দুটো রাস্তা খোলা ছিল, হয় সম্পর্ক নয়তো ভালোবাসা। হেসেছিল শাহানা। সমর্থন বা প্রতিবাদ কোনোটাই করেনি। তারপর আবার শুরু করেছিল তার কাহিনী, শাহানা, পান্না, দীপ্ত, অবজদের কাহিনী। ছাত্র বিপ্লবের গরম আঁচে ধিকি ধিকি জ্বলতে থাকা কয়েকজন সদ্য তরুণ তরুণী নিজেদের আবেগ খুঁজে নিচ্ছে ফেলে আসা শীতের দুপুরে। কিন্তু সে গল্পের কি শেষ হবে? শাহানা কি কাছে পেল দীপ্তকে? আর পান্না, তার কি হলো? সে উত্তর কিছুতেই দেয় না শাহানা। শাহানা বোঝে না, গল্পের শেষ না জানা পর্যন্ত একটা উদ্বেগ, অস্থিরতা, অদ্ভুত অস্বস্তি কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ফোন রেখে জ্বলন্ত সিগারেটে পরপর বেশ কয়েকটা টান দিয়ে গরম ফিল্টারটা অ্যাস্ট্রেতে গুঁজে বিছানায় শরীরটাকে এলিয়ে দেয় তমজিৎ। আপনি কিন্তু 3 দিন ফোন করেননি। আপনিও তো করতে পারতেন। হাসে শাহানা। কেন জানে না, তমজিতের মনে হলো আজকে শাহানার হাসিটায় একটা মলিন ঔদাসীন্য লেগে আছে। সামান্য থমকে শাহানা আবার বলে, আসলে আমি এখন একটা নতুন বাড়িতে শিফট করেছি, তাই 2 দিন ফোন করে ওঠা হয়নি। গুছিয়ে নিয়েছেন এখন সব? গুছিয়ে নেওয়ার হলো কই। জানেন তো, এখন আমার বিছানার ঠিক পাশেই বিশাল একটা কাঁচের জানলা। রাত্রি নামলে এখান থেকে গোটা কলকাতাটা দেখা যায়। দূরে জোনাকির মতো মিটমিট করে জ্বলে ছোট্ট ছোট্ট আলো। একদিন আপনি বলছিলেন না, আমরা যখন আমাদের থেকে অনেক বড় কিছুর সামনে গিয়ে দাঁড়াই তখন নিজেদের ভীষণ গুরুত্বহীন, ভীষণ ক্ষুদ্র মনে হয়। আমিও না, যখন আমার বিছানার থেকে একদৃষ্টে তাকিয়ে থাকি ওই চৌকো চৌকো আলোগুলোর দিকে, আমারও না ঠিক সেই রকম মনে হয়। জানেন তো, খুব খেলো মনে হয় নিজেকে। কেন, ভালো লাগছে না নতুন বাড়ি? তা নয়, আসলে এই ঘরের গন্ধটা না আমি এখনো শুয়ে উঠতে পারিনি। গন্ধ? প্রত্যেকটা ঘরের একটা নিজস্ব গন্ধ আছে। কেন, আপনি আগে খেয়াল করেননি? যাই হোক, আমরা গল্পে কোথায় ছিলাম? কলেজে অবরোধ চলছে, আর আপনি ঠিক করেছেন আপনার মনের কথা সেদিনই বলবেন দীপ্তকে। ও হ্যাঁ, তো পরদিন বিকেল 4:30 নাগাদ কলেজ থেকে বেরোচ্ছি। দরজার সামনে তখনও অবরোধ। প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছে কাল থেকে। লাঞ্চের সময় পান্নাকে ডাকতে গেলাম, এলো না। প্রায় 15-20 জন ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, মুখ শুকনো, চোখের তলায় কালি। 2 ছেলে সাদা কাগজে স্লোগান লিখছে কালো কালিতে। সিঁড়িতে মাথা রেখে শরীর এলিয়ে বসে আছে পান্না, ডান হাতটা কোলের কাছে আলতো করে রাখা, চোখ বোঝা। দীপ্ত অঙ্কে অনার্স, আমার আর পান্নার ফিজিক্স। তাছাড়া ওদের এমনিতেও খুব একটা যায় আসে না, কারণ ওরা ফাইনাল ইয়ার, আর কয়েক মাস পরেই যে যার মতো আলাদা হয়ে যাবে। তবুও সবাই একজোট হয়ে লড়ছে সোশ্যোলজি অনার্সে এখনো ভর্তি না হতে পারা ছেলে মেয়েগুলোর জন্য। একটা মজার ব্যাপার কি জানেন তো, এই চিনি না জানি না তার জন্য জান কবুল, এই অদ্ভুত ব্যাপারটা আমার বরাবরই কেমন খটোমটো থাকে। যাই হোক, আমাদের কলেজটা ছিল বেশ পুরনো, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সামনে বিশাল বড় দরজা দিয়ে ঢুকে মাঠের মধ্যে দিয়ে বাঁধানো রাস্তা, সেটা মিশেছে মূল বিল্ডিংয়ে। তার ঠিক সামনেই বেশ খানিকটা জায়গা জুড়ে বাঁধানো চত্বর, সেখানেই পান্নারা বসে। দোতলা থেকে আরেকটা সিঁড়ি নেমে এসেছে কলেজের পেছনের দিকে। সেদিকে একজোড়া ছাতিম গাছ, ওই দিকটা পশ্চিম দিক। ওদিকেও একটা গেট আছে বেরোনোর, তবে খুব একটা বেশি ব্যবহার করা হয় না। আমি কখনো কখনো সেখানে গিয়ে বসতাম, ছাতিম গাছটার নিচে। মনে হতো ঝরা পাতার টুকরো যেন এখানে মখমল পেতে রেখেছে।
হাঁটলে পায়ের নিচে যখন মচমচ করে আওয়াজ হতো, নিজেকে কেমন রানী রানী লাগতো। তো সেদিন সেই দরজা দিয়ে বেরিয়ে আসছি। আসলে পান্নাকে এড়িয়েই বেরোতে চাই, দেখলে হয়তো জোর করবে ওদের সঙ্গে বসার জন্য। দীপ্তকেও হয়তো এড়িয়ে যাচ্ছিলাম নিজের অজান্তেই। মনের ভেতরের ভীতু মানুষটা পালিয়ে বাঁচতে চাইছিল। ঠিক তখনই আমার রাস্তা আটকে দাঁড়ালো একটা মানুষ। আমি মাটির দিকে চোখ রেখেই হাঁটছিলাম, প্রথমে খেয়াল করিনি। তারপর বুঝতে পেরে মাথাটা তুলে দেখি দীপ্ত দাঁড়িয়ে ঠিক আমার সামনে, আমার রাস্তা আগলে। তারপর হঠাৎ শাহানার কাশির দমক ওঠে। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিজেকে সামলে নিয়ে সে বলে, তারপর অনেক রাত হলো, এবার ঘুমোতে যান, বাকিটুকু কাল। শরীরটা তো ভালোই খারাপ করেছেন দেখছি, নিজের খেয়াল রাখবেন। বেশ, রাখবো। শুভরাত্রি। আজ সকাল থেকে আকাশের মন খারাপ। বৃষ্টি নেই, তবে একটা স্যাঁতস্যাঁতে গুমোট আবহাওয়া ঘিরে আছে গোটা কলকাতাকে। হাওয়া থমকে আছে, রোদ নেই। তমজিৎ একদিন বলেছিল শহরটা ধুয়ে মুছে যাওয়ার আগে নাকি শহরের এরকম মন খারাপ হয়। ধুয়ে মুছে যাওয়া মানে কি বৃষ্টি নাকি ধ্বংস? জিজ্ঞেস করা হয়নি। শাহানা বিছানায় হেলান দিয়ে বিশাল কাচের জানলা দিয়ে দূরের শহরটার দিকে তাকিয়ে, উঁচু উঁচু অ্যাপার্টমেন্টের মাঝে সরু ফিতের মতো রাস্তা, সাপের মতো ফনা তুলেছে ফ্লাইওভার। গাড়িগুলো কেমন যেন ব্যস্ত সমস্ত হয়ে ছোটাছুটি করছে। হঠাৎ একটা ডাকে সম্বিত ফেরে তার। আপনি তো অদ্ভুত মানুষ। আরে এ কি আপনি? তো আপনি কি ভাবলেন 7 দিন যোগাযোগ করবেন না, ফোন অফ রাখবেন আর আমি চুপ করে বসে থাকবো? নাকি আপনি ঠিকানা না দিলে আপনাকে আমি খুঁজে বের করতে পারবো না? বাবা, নেহাত গোয়েন্দা গল্প লিখি না তাই, নইলে। তবে হ্যাঁ, কাঠখড় পোড়াতে হয়েছে। প্রথমে আপনার ট্যাবলয়েডের অফিস থেকে আপনার ঠিকানা জোগাড় করলাম, তারপর আপনার প্রতিবেশীর কাছ থেকে জানলাম আপনি হসপিটালে গ্যারেজ হয়ে পড়ে আছেন। ব্যাস, চলে এলাম। আপনার গল্পের ক্লাইম্যাক্স না শুনে কিন্তু আজকে কোথাও নড়ছি না। বেশ করেছেন। ওই দেখুন, ওই জানলাটার কথাই আপনাকে বলছিলাম। কি সুন্দর লাগছে বলুন তো শহরটাকে। জানলার পাশে গিয়ে দাঁড়ায় তমজিৎ। বহুতলের জানলা দিয়ে চেনা শহরটা সত্যি কেমন অচেনা দেখায়। কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর এগিয়ে এসে একটা টুল টেনে নিয়ে শাহানার বেডের পাশে বসে। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থাকে শাহানার চোখের দিকে, তারপর ভারী গলায় বলে, আপনি আপনার গল্পের এই দিকটাই আমাকে বললেন না। ডাক্তারের সঙ্গে কথা হলো, ডাক্তার বললেন স্টেজ 4, সারা শরীরে ম্যালিগন্যান্ট সেপ্টিসেমিয়া ছড়িয়ে যাচ্ছে। শাহানা চৌধুরী আর মাত্র কয়েকদিনের অতিথি, তাই তো? চোখ মেরে হালকা চালে কথাটা বলল শাহানা। তমজিৎ উত্তর দেয় না, শুধু চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে আসে গাল বেয়ে। শাহানা বলতে থাকে, এ কি, কাঁদছেন কেন? জানেন তো আমি আপনাকে এই গল্পের শেষটা কেন বলতাম না? কারণ আমি চাই এই গল্পটা আমি নই, আপনি শেষ করুন। শুধু গল্পটা যেন এই হসপিটালের বেডে ওষুধ আর ফেনাইলের গন্ধে এসে শেষ না হয়। এই গল্পটা একটা ভীষণ খুশির গল্প, আনন্দের গল্প। এই গল্প আমাদের আরও একবার প্রাণ ভরে হাসতে শেখাক, হেরে গিয়েও ধুলো ছেড়ে উঠে দাঁড়াতে শেখাক, ডানা মেলে উঠতে শেখাক। গল্পের শেষ লাইনটা হোক, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। এই অবধি বলে থামে শাহানা। তমজিৎ বোঝে ওর দম নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটাকে প্রাণপণে আড়াল করছে মেয়েটা। ঠোঁটের কোণের হাসিটা মলিন হতে দেয়নি। একটু থেমে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস টেনে আবার বলে, তবে আমার গল্পের একজন চরিত্রের সঙ্গে সম্ভবত আজকে আপনার আলাপ হবে। অন্যদিন ভিজিটিং আওয়ার শুরু হতেই এসে যায়, আজ হয়তো ট্রাফিকে ফেঁসে গিয়ে একটু দেরি হচ্ছে। কথা বলতে বলতেই হঠাৎ তার মুখের হাসিটা আরও চওড়া হয়, কতকটা
ঘোষণার ভঙ্গিতে বলে, এই তো বলতে বলতে চলে এসেছে। তমজিৎ চক্রবর্তী, মিট মাই বেস্ট ফ্রেন্ড পান্না, ওরফে পারমিতা সেন। তমজিৎ বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। পেছনের কাঁচের দরজা খুলে যে মানুষটা ঢুকছে সেও ততক্ষণে চরম বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে নিষ্পলক। বিশাল জানালার কাঁচ ভেদ করে আসা অবেলার সূর্যরশ্মি ঘরটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। একদিকে নরম আলো, অন্যদিকে আবছায়া। একদিকে দাঁড়িয়ে তমজিৎ, তার হাতের ফুলের তোড়াটা খসে পড়েছে মাটিতে। অন্যদিকে পারমিতা আড়ষ্ট হাতে আঁকড়ে ধরে রয়েছে একটা ছোট্ট ব্যাগ। মন খারাপের জানলা কপাট শুকনো চোখের জল, নিপুণ হাতে লুকিয়ে রাখো তর্ক অনর্গল। ক্লান্ত মেঘের দমক হারায় শুকনো অভিমান, আবছা রাতে ঝাপসা চিঠি দেয় স্বপ্নের স্লোগান। হঠাৎ দেখা নীরব কথা বছর কয়েক পর, আয়না ভাঙে আড়ম্বরে দ্বন্দ্বে দোসর। প্রতি রাতে বিদ্ধ হই জমতে থাকা ভুলে, আঙুলের ফাঁকে ধোঁয়াশা জমছে, জানলা রেখেছি খুলে। জানি সবকিছু ছাড়খাড় আজ, হারাই মনের তল। তবু কালকের কান্না মুছে ফের ভালোবাসি চল। জানি সবকিছু ছাড়খাড় আজ, হারাই মনের তল। তবু কালকের কষ্ট ভুলে ফের কাছে আসি চল। তুই চিরকাল আকাশ পাতাল, চোখের কোণেতে জল। মনের গোপনে বন্যা নামলে প্লিজ আমার সঙ্গে চল। ভেজা চোখ আমার হোক, দুঃখ পথ হারায়। প্রেমের গল্প অল্প স্বল্প পড়ে থাক রাস্তায়। গল্পে রম্য, ধর্মে বর্ম, জ্বরে পড়ে কপাল। ঝাপটে ডানা উঠতে মানা, শুধু মৃত্যু খোঁজে অকাল। প্রেমের শীষ ছুঁয়ে দিস তোর পাথর চাপা বুকে। কনক কাহন সঙ্গে নিস তোর অলিক স্বপ্ন সুখে। জানি সবকিছু ছাড়খাড় আজ, হারাই মনের তল। তবু কালকের কান্না মুছে ফের ভালোবাসি চল। জানি সবকিছু ছাড়খাড় আজ, হারাই মনের তল। তবু কালকের কষ্ট ভুলে ফের কাছে আসি চল। এটা কিন্তু সুনীল গাঙ্গুলি বা জয় গোসাই নয়, খাঁটি তমজিৎ চক্রবর্তী। তমজিৎ চক্রবর্তী যে বাংলাও লেখেন তা কিন্তু আমি জানতাম, আরও অনেক কিছুই জানতাম। জানতাম পারমিতার কথা। আপনার পারমিতাই যে আমার পান্না। আজ তাকে 3 বছর ধরে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছি। একদিন জিজ্ঞেস করেছিলেন না, পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটতে হাঁটতে সে থমকে দাঁড়ায় কিনা? সে শুধু থমকে দাঁড়ায় না স্যার, সে ওই কাঁচের জানলা খুলে ভেতরে ঢোকে। তারপর তাক থেকে আপনার বইটা পেড়ে ধুলো ঝেড়ে আবার সেটা রেখে দেয় যত্ন করে। আমি জানি না আপনার সঙ্গে পান্না ভালো থাকবে কিনা, আমি সত্যিই জানি না, কিন্তু এটা বলতে পারি যে আপনাকে ছাড়াও কিন্তু মোটেও ভালো নেই। মানে আপনি সবটা প্ল্যান করে? আবার কি, অফিসে যখন শুনলাম তমজিৎ চক্রবর্তীর ইন্টারভিউ কভার করা হচ্ছে তখনই বুঝি এই সুযোগ। এমনিতেও চাকরিটা যে বেশি দিন কন্টিনিউ করতে পারবো না সেটা বুঝতে পারছিলাম। কেমোথেরাপিতে কাজ দিচ্ছিল না, শরীরটাও দিন দিন ভাঙছিল। কতকটা মনের জোরেই চালিয়ে যাচ্ছিলাম, তাই যা করার তখনই করতে হতো। হঠাৎ একটা চাপা কান্নায় ভেঙে পড়ে পারমিতা। মেঝেতেই হাঁটু মুড়ে বসে পড়ে, দুহাতে
মুখ ঢেকে নেয়। তমজিৎ এগিয়ে গিয়ে কাঁধ ধরে তুলে ধরে তাকে। সে তমজিতের বুকে গুঁজে দেয় মুখ। অনেক বছর পর আবার সেই উষ্ণতাটা বুকের কাছে অনুভব করে তমজিৎ। ধরা গলায় বলে, আমাকে ক্ষমা কর পারমিতা, তোকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। যতই ঝগড়া হোক, দিনের শেষে তুই শুধু আমার থাকিস, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। চোখের কোল থেকে গাল বেয়ে দুফোঁটা জল চিবুকে নেমেছে শাহানার। সে দুহাত বাড়িয়ে দেয় সামনে। তমজিৎ আর পারমিতা জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ পর তমজিৎ হঠাৎ শাহানার মসৃণ ন্যাড়া মাথার দিকে তাকিয়ে বলে, সেদিনকে ঝগড়া করে চলে আসার সময় তো এটা ফেলে আসলেন, কিন্তু এখন তো দেখছি এটা আর তমজিতের হাতে ধরা হেয়ার ব্যান্ডটার দিকে তাকিয়ে সশব্দে হেসে ওঠে শাহানা। বাকিরাও সেই হাসিতে যোগ দেয়। দূরে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শহর জুড়ে জ্বলে ওঠে নিয়ন আলো। কাঁচের জানলা দিয়ে দেখলে মনে হয় কালো মখমলের চাদরে কেউ বুঝি উজ্জ্বল হীরের কুঁচি ছড়িয়ে দিয়েছে। আর সেই আলোর রোশনাই হাসপাতালের এই ওষুধ আর স্যালাইনের ঝাঁঝালো গন্ধ মাখা ঘরে হঠাৎ বয়ে আনে এক টুকরো ক্রিসমাস। শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই। শুনছিলেন হিয়ার মাঝে, রচনা রণদীপ নন্দী। আজ গল্প পাঠে ছিলেন মিডনাইট হরর স্টেশন থেকে শায়ক আমান। তমজিতের ভূমিকায় ছিল রণদীপ, শাহানার ভূমিকায় ছিল তৃষা, পারমিতার ভূমিকায় ছিল সায়নী, দীপ্তর ভূমিকায় ছিলাম আমি অনুভব, এডিটরের ভূমিকায় ছিল ম্যাক্স, বই বিক্রেতার ভূমিকায় ছিল রক্তিম, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স, পোস্টার ডিজাইন কভারম্যান অভিব্রত। ফাঁকা রাস্তা গানটার দ্বিতীয় স্ট্যান্জার পরিবেশনায় ছিলাম আমি অনুভব। পূর্ণাঙ্গ গানটির লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, এক্ষুনি ক্লিক করে শুনে নিতে ভুলো না কিন্তু। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার তো আশা করতেই পারি, বলো। সাবস্ক্রাইব করার কথা আর কি বলতে হবে নাকি, এতক্ষণে নিশ্চয়ই করে ফেলেছো। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক, তোমার চোখ মেঘলা হোক, তোমার কথাই পড়ছে মন। আঙুল ছোঁয়া মুদ্রা দোষ, তোমার কথার খুব ওজন। হাজারো করতালি তোমায় বলে খালি, তোমায় নিয়ে গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশেরা স্বপ্ন ধোয়া। উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক।